মুভির শুরুতে আমরা দেখি আনা তার 5 বছরের আদুরে ছেলে জাইনের সাথে একটি অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে আছে। জাইন সকাল থেকেই তার মাকে জাগানোর চেষ্টা করছে, কারণ সে সাঁতার কাটতে যেতে চায়, কিন্তু আনা তাকে অনুমতি দিচ্ছে না। তাই সে বিছানায় শুয়ে সাঁতার কাটার অভিনয় করে খেলা করছিল। আনা একজন সিঙ্গেল মাদার। যাই হোক, কোনো এক অজ্ঞাত কারণে আনা জাইনকে সাঁতার কাটতে দিতে চায় না। তাছাড়া জাইন চায় না তার মা আজ কাজে যাক। সে তার মাকে বলে যে আজ তুমি ছুটি নিয়ে সারাদিন আমার সাথেই খেলা করো, কিন্তু আনা দ্রুত বিছানা ছেড়ে উঠে নাস্তা তৈরি করতে শুরু করে। এমন সময় সে খেয়াল করে যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দেখে সে কাজে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে জাইন আনার আইপ্যাড নিয়ে একটি ছবি আঁকছে। তখনই আনার মা ফোন করে তার খোঁজ খবর নেয়। মায়ের সাথে কথা বলা শেষ হতেই আনা হঠাৎ লক্ষ্য করে যে সামনের জানালা দিয়ে হু হু করে তার ঘরে পানি ঢুকছে। আনা এই অ্যাপার্টমেন্টের 3 তলায় থাকে। অবাক করার মতো বিষয় হলো, সে যখন জানালা দিয়ে বাইরে তাকায় তখন সে দেখে যে চারদিকে শুধু পানি আর পানি। তার মানে বড় ধরনের এক বন্যা ইতিমধ্যেই হানা দিয়েছে। বাইরে পানির তীব্র স্রোত বইছে আর আনার ঘর দ্রুত পানিতে ভরে যাচ্ছিল। আনা দ্রুত ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট শুনে, যেখানে জানানো হয় যে ভারী বৃষ্টির কারণে পানির স্রোত ক্রমাগত বাড়ছে। শীঘ্রই অ্যাপার্টমেন্টের 3 তলা পানির নিচে তলিয়ে যাবে। সবাইকে দ্রুত উপরের তলায় আশ্রয় নিতে বলা হয়। এত পানি দেখে জাইন তো খুব উত্তেজিত হয়ে পড়ে। এই আতঙ্কিত পরিস্থিতির মাঝেও সে আনাকে সাঁতার কাটার জন্য জেদ ধরে বলে, মা আমরা কি সাঁতার কাটবো না? একটা ছোট্ট শিশু কিভাবে বুঝবে যে এটি একটি ভয়াবহ বন্যা? আনা তাকে বকা দিয়ে দ্রুত পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। এরই মধ্যে আনার ফোনে একটি কল আসে। কলটি ছিল আনার কোম্পানির পার্সোনাল সিকিউরিটি অফিসার হুইজুর। সে নিজের পরিচয় দিয়ে বলে, আপনি আমাদের ডারউইন কোম্পানির ইমোশন ইঞ্জিন ডেভেলপমেন্ট টিমের অন্যতম গবেষক, তাই আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার। আপনি যদি গোছগাছ করে থাকেন তবে সবকিছু ছেড়ে শুধু জাইনকে নিয়ে ছাদে চলে আসুন, আমি দ্রুত সেখানে পৌঁছাচ্ছি। এই কথা শুনে আনা সবকিছু ফেলে জাইনকে খুঁজতে শুরু করে। মায়ের বকা খেয়ে জাইন একটি আলমারির ভেতরে লুকিয়েছিল। আনা তাকে আদর করে বলে, সোনা আমাকে ক্ষমা করে দাও। এরপর তাকে কোলে নিয়ে বাহিরে বেরিয়ে আসে। বাহিরে তখন হাহাকার আর বিশৃঙ্খল অবস্থা। রাক্ষসের পানির স্রোত আর মৃত্যুপুরীর মতো দৃশ্য দেখে আনা দ্রুত সিঁড়ির দিকে দৌড়াতে থাকে, কারণ এমন পরিস্থিতিতে লিফট কাজ করবে না, এটাই স্বাভাবিক। আনা দেখে যে সিঁড়িতে মানুষের প্রচন্ড ভিড় লেগে গেছে, কেউ সেখান থেকে নড়তে পারছে না। তাই আনা জাইনকে নিয়ে পেছনের দিকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। পানি দেখে জাইন বলে ওঠে, মা ভালোই হয়েছে তুমি আমাকে থামিয়েছিলে, এই পানিতে তো আমি ডুবেই যেতাম। বাইরে যে এত পানি তা তো আমি জানতামই না। যাই হোক, আনা কোনো মতে 2 তলা উপরে উঠে। এই সময়ের মধ্যে সে দেখে যে মানুষ বাঁচার জন্য চিৎকার করছে, এমনকি পানিতে মৃতদেহ ভেসে যাচ্ছে। পরের তলায় যাওয়ার সিঁড়িতে অনেক ময়লা আবর্জনা আর ভারী জিনিসপত্র জমে পথ আটকে আছে। আনা রেলিং টপকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অল্পের জন্য পা পিছলে পড়ে যাওয়া থেকে সে বেঁচে যায়। ওই মালামাল সরিয়ে সামনে এগোনো আর সম্ভব ছিল না। তাই আনা সেই তলার মূল সিঁড়ির দিকে এগিয়ে যায়। সেখানে সে দেখে যে মানুষ আতঙ্কে ছুটোছুটি করছে। আনা যখন এসব দেখছিল ঠিক তখনই হঠাৎ একটি কণ্ঠস্বর শুনতে পায় সে। সেখানে হুইজো চলে এসেছে। সেই কোম্পানির লোক যে এতক্ষণ হন্যে হয়ে আনাকে খুঁজছিল। হেইজোর নাম ধরে ডাকতেই আনা সাড়া দেয়। হেইজো ইশারায় আনার জাইনকে উপাসে আসার সংকেত দেয়, কিন্তু এরই মধ্যে জাইন হঠাৎ আনার হাত ছাড়িয়ে এক দৌড়ে একটা ফ্ল্যাটের ভেতর ঢুকে পড়ে, যেখানে অনেক মানুষের ভিড় ছিল। আনাও দেখে যে জাইন ভেতরে যাচ্ছে, কিন্তু চোখের পলকে সে ভিড়ের মাঝে উধাও হয়ে যায়। ছেলেকে বাঁচাতে আনা পাগলের মতো তার পেছনে দৌড়ায়, কিন্তু জাইন কোথায় যেন হারিয়ে গেছে। আনা যখন হন্যে হয়ে তাকে খুঁজছে তখনই জানালার বাইরে তার নজর যায়। এক বিশাল ঢেউ পাহাড়ের মতো ধেয়ে আসছে তাদের দিকে। সেই ঢেউয়ের প্রচন্ড ধাক্কায় পুরো ফ্লোরটি মুহূর্তেই তলিয়ে যায়। পানির নিচে দম বন্ধ অবস্থায় আনা জাইনকে খোঁজার আপ্রাণ চেষ্টা করতে থাকে। জাইন তখন জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়েছিল। আনা নিজেও বের হওয়ার পথ পাচ্ছিল না। ঠিক সেই মোক্ষম সময়ে হেইজো দেবদূতের মতো এসে তাদের দুজনকে উদ্ধার করে। পানি থেকে তোলার পর জাইনের জ্ঞান ফিরলে আনা হেইজোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। হেইজো জাইনকে কোলে নিতে চাইলে সে তার মায়ের কাছেই থাকতে চায়। তখন আনা বলে, আমি ওকে নিচ্ছি। হেইজো তাদেরকে জানায় যে তাদের উদ্ধার করতে ছাদে একটি হেলিকপ্টার আসছে। যাই হয়ে যাক, আমাদের দ্রুত সেখানে পৌঁছাতে হবে। আনা হেইজোর পিছু পিছু সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। প্রতিমধ্যে সে হেইজোকে জিজ্ঞেস করে যে এই পানি কে নোনা ছিল, কারণ এটি যে বৃষ্টির পানি নয় তা তিনি বুঝতে পারছিলেন। হেইজো তাকে জানায় যে মাত্র 3 ঘন্টা আগে একটি গ্রহাণু অ্যান্টার্কটিকায় আঘাত এনেছে, ফলে সব বরফ গলে গিয়ে মহাপ্রবল শুরু হয়েছে। জাপান ইতিমধ্যে অর্ধেক ডুবে গেছে আর কোরিয়াও খুব দ্রুত তলিয়ে যাবে। আনা অবাক হয়ে তাকে প্রশ্ন করে যে বিজ্ঞানীরা কি এ ব্যাপারে কিছুই জানতেন না? হেইজো তাকে বলে যে তারা জানতো, কিন্তু এই ধ্বংসযজ্ঞ থামানোর বা মানুষকে বাঁচানোর কোনো উপায় তাদের কাছে ছিল না। তাই তারা কাউকে কিছু বলেনি, শুধু এটুকু বুঝে নেয় যে আজই পৃথিবীর শেষ আর মানব জাতির শেষ দিন। আনা পাল্টা প্রশ্ন করে, যদি পৃথিবী শেষ হয়ে যায় তবে আমাকে বাঁচাতে কেন এলে? হেইজো গম্ভীর কণ্ঠে উত্তর দেয় যে আপনি শুধু কোনো এআই কোম্পানির সাধারণ কর্মী নন, আপনি জাতিসংঘের ডারউইন রিসার্চ সেন্টারের অংশ। আপনি আর আপনার বস মিলে এআই এর জন্য একটি ইমোশন ইঞ্জিন তৈরি করেছেন, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার ভেতরে যাতে মানুষের মতো আবেগ
অনুভূতি দেয়া যায় সেই প্রযুক্তি আপনার হাতে। তাই আপনাকে উদ্ধার করে শেল্টার বা নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া আমার দায়িত্ব। বিশেষ করে আপনার বস আর তার সন্তান যখন এই বন্যায় নিখোঁজ, তখন আপনার গুরুত্ব অনেক বেশি। সে আরো বলে যে শেল্টারে পৌঁছালে আপনাকে পরবর্তী কাজ বুঝিয়ে দেওয়া হবে, কারণ ডারউইন রিসার্চ সেন্টার মানবতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। গবেষণা দল বুদ্ধিমান আর উর্বর এক কৃত্রিম মানব তৈরি করেছে, কিন্তু তাদের ভেতরে মানবিক আবেগ বা ইমোশন সঞ্চার করার কাজটা আপনার। যেহেতু আপনি ইমোশন ইঞ্জিন তৈরি করেছেন, আপনি তো জানতেনই একদিন আমরা আপনার কাছে আসব। আজ পৃথিবীর সব মানুষ মারা গেল, আপনার তৈরি করা এই কৃত্রিম মানুষেরা আবার পৃথিবীকে জাগিয়ে তুলবে। তারা যখন সামনে এগোচ্ছিল তখন জাইন জানায় যে তার খুব টয়লেট পেয়েছে। আনা তাকে কিছুটা সময় সহ্য করতে বলে। অবস্থা দেখে হেইজো তাদের উপরের তলার একটি খোলা ফ্ল্যাটে নিয়ে যায়। হেইজো তাদের সেখানে নিয়ে আসে যাতে জাইন বাথরুম ব্যবহার করতে পারে। জাইনকে বাথরুমে দিয়ে আনা হেইজোর কাছে ফিরে আসে, যে তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। হেইজো আনাকে জিজ্ঞেস করে যে মানুষের একটি নতুন প্রজাতি তৈরি করার জন্য আপনি ইমোশন ইঞ্জিন কেন বানালেন? ইমোশন বা আবেগ তো সেই একই জিনিস যা মানুষের আছে, আপনি কি অন্য কিছু তৈরি করতে পারতেন না? আনা তাকে পাল্টা প্রশ্ন করে, মানুষের আবেগের সমস্যাটা কোথায়, আমাকে বুঝিয়ে বলো তো। হেইজো তখন বলে যে এখন যদি সবাই জানতে পারে যে উপরের ছাদে একটি হেলিকপ্টার আসছে, তবে সবাই নিজেকে আর নিজের পরিবারকে বাঁচাতে একে অপরকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আপনি নিজেও তাই করতেন, কারণ সবাই অন্য মানুষদের থেকে নিজেকে আর নিজের পরিবারকে বেশি ভালোবাসে, আর এটাই মানুষের আবেগ। আসলে এতে ভুল কিছু নেই, কিন্তু এই আবেগই মানুষকে স্বার্থপর করে তোলে। হেইজো আরো বলে যে আমি আপনার সাথে একমত, কিন্তু মানুষের আবেগ আসলে একটা ধোঁকা। সময় আসলে মানুষ তার মনুষ্যত্বকে ভুলে যায়। আমি শুধু দেখতে চাই যে শেষ পর্যন্ত আপনি কি করেন। আপনিও কি সেই সব মানুষের মতো যারা এমন পরিস্থিতিতে শুধু নিজের পরিবারকে বাঁচানোর কথা ভাবে, নাকি আপনার অন্য কোনো গুণ আছে? ছোটবেলায় একটি দুর্ঘটনার সময় আমার মা আমাকে মরার জন্য ফেলে রেখে নিজের প্রাণ বাঁচাতে পালিয়েছিল। আমার আজও সেটা মনে আছে। তাই কঠিন সময় মানুষ কি সিদ্ধান্ত নেয় সেটা দেখতে আমার খুব ভালো লাগে। তারা যখন এসব কথা বলছিল তখনই হেইজো খেয়াল করে যে পুরো ফ্লোরে গ্যাস পাইপলাইন থেকে গ্যাস লিক হয়েছে। বিপদ বুঝে সে দ্রুত আনা আর জাইনকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে গ্যাসের কারণে চারদিকে বিস্ফোরণ শুরু হয়ে যায়। এমনকি সিঁড়ি দিয়ে উপরে ওঠার পথও বন্ধ হয়ে যায়। নিরুপায় হয়ে হেইজো দ্রুত রেলিং দিয়ে উপরের তলায় উঠে যায় আর আনাকে বলে যে জাইনকে তার হাতে তুলে দিতে। জাইনকে হেইজোর হাতে দেওয়ার পরপরই আনা রেলিং থেকে পিছলে নিচের পানির স্রোতে পড়ে যায়। ডুবে যাওয়ার সময় আনার পুরনো একটি স্মৃতি মনে পড়ে। একবার সে আর তার স্বামী ভ্রমণে গিয়েছিল। মাঝপথে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে পানিতে তলিয়ে যায়। আনা সাঁতরে উপরে উঠে এলো, তার স্বামীর পা গাড়ির ভেতরে আটকে গিয়েছিল। তাই সে আনাকে ইশারা করেছিল যে আগে যেন জাইনকে বাঁচানো হয়। আনা ঠিক তাই করেছিল, কিন্তু তার স্বামী এতে মারা যায়। সেই থেকে আনা জাইনকে কখনো সাঁতার কাটতে দিতে চান না। এটাই ছিল সেই কারণ জাইনকে সাঁতার কাটতে না দেওয়ার। সিন বর্তমানে ফিরে আসে। আনা কোনো মতে সাঁতরে উপরের তলায় পৌঁছায় আর হেইজো তাকে দ্রুত উপরে আসার জন্য ডাকতে থাকে। তারা তখন 18 তলায় ছিল, অথচ তাদের যেতে হবে 30 তলায়। সিঁড়ি দিয়ে উঠার সময় আনা শুনতে পায় একটি শিশু লিফটের ভেতরে আটকে আছে। আনা লিফটের দরজা খুলে শিশুটিকে বের করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পানির তীব্র স্রোতের কারণে তাকে ভেসে যেতে হয়। শেষ পর্যন্ত আনা উপরের তলায় পৌঁছাতে সক্ষম হয়। হেইজো তাকে বলে যে দেখুন জাইনের কি অবস্থা হয়েছে। জাইন তখন ঠান্ডায় কাঁপছিল। হেইজো যে কোনো মূল্যে 30 তলায় পৌঁছাতে যায়, কিন্তু আনা পাগলের মতো তার সন্তানকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। সে জাইনকে নিয়ে এক বৃদ্ধ দম্পতির অ্যাপার্টমেন্টে ঢুকে। সেখানে হেইজো আনাকে খুব অদ্ভুত একটি কথা বলে যে আপনি চাইলে জাইনের সব ডেটা ব্যাকআপ নিয়ে তাকে আজ সকালের মতো অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। এই কথা শুনে আনা ভীষণ রেগে যায়। এর মানে আমরা একটু পরেই জানতে পারবো। আসলে আনা আর তার বস মিলে একটি ইমোশন ইঞ্জিন তৈরি করেছিল। সেই ইঞ্জিন আর এআই ব্যবহার করে তারা দুটি শিশু তৈরি করেছে। তাদের মধ্যে একটিকে আনার বস নিয়ে যায় আর অন্যটিকে আনা নিজের কাছে রাখতে বাধ্য হয়। আর যে আর কেউ নয়, স্বয়ং জাইন। আনাই ইমোশন ইঞ্জিনের মাধ্যমে জাইনকে তৈরি করেছিল, যাকে স্বামীর মৃত্যুর পর সে আর নিজের কাছে রাখতে চায়নি। কিন্তু সময়ের সাথে সাথে জাইনের সাথে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আনা তার মা হয়ে ওঠে। তাদের মধ্যে মা ছেলের এক গভীর ভালোবাসা তৈরি হয়। আনার বস তাকে আগে সতর্ক করেছিল যে একদিন রিসার্চ সেন্টারে অবশ্যই জাইনকে নিয়ে আসবে, কারণ তাদের উপর অনেক গবেষণা এখনো বাকি আছে। আনা জানতো যে জাইনকে একদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, কিন্তু এতদিন একসাথে থাকায় তাদের মধ্যে এক অবিচ্ছেদ্য বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। আনা জাইনকে গরম পানি দিয়ে সুস্থ করে তোলে। জাইন স্বাভাবিক হওয়ার পর আনা দেখে যে বৃষ্টি থেমে গেছে আর রোদ উঠেছে। হেইজো এটা দেখে খুব খুশি হয়। তার মনে হয় যে সবকিছু হয়তো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এবার হেইজো আনাকে জানায় যে ডারউইন রিসার্চ সেন্টার মানুষের এক নতুন প্রজাতি তৈরি করছে, যাতে পৃথিবীতে মানব জাতি বিলুপ্ত না হয়ে যায়। হেইজো তখন আনাকে বলে যে আপনাকে একটি কথা বলে রাখি, জাইনকে আমাদের এই শেল্টারে
রেখে যেতে হবে আর আপনাকে একাই সামনে এগোতে হবে। এই কথা শুনে আনা মোটেও খুশি হতে পারে না, কিন্তু পরিস্থিতির চাপে সে তখন কিচ্ছুই বলে না। এরই মধ্যে তারা খেয়াল করে যে বৃষ্টি আবার শুরু হয়েছে আর এবার আগের চেয়ে অনেক বেশি গতিতে পানি বাড়ছে। বিপদ বুঝে হেইজু দ্রুত জাইন আর আনাকে নিয়ে দৌড়াতে শুরু করে। যে ফ্ল্যাটে তারা আশ্রয় নিয়েছিল সেই বৃদ্ধ দম্পতিকে ধন্যবাদ জানিয়ে আনা বেরিয়ে আসে। সেই দম্পতি ততক্ষণে নিজেদের মৃত্যুকে মেনে নিয়েছিল। পানি খুব দ্রুত অন্য তলাগুলোকেও গ্রাস করছিল। উপরে ওঠার সময় একতলায় আনা একজন অন্তঃসত্ত্বা নারীকে দেখতে পায় যার প্রসব বেদনা উঠছিল। ওই নারীর স্বামী আনার কাছে সাহায্যের জন্য আকুতি জানায়, কিন্তু আনা ছিল নিরুপায়। সে সাহায্য করতে না পেরে ক্ষমা চেয়ে উপরে চলে যায়। 29 তলায় পৌঁছে আনা থমকে দাঁড়ায় আর হেজুকে প্রশ্ন করে যে জাইনকে রেখে যাওয়া কি খুব জরুরি? অন্য কোনো পথ নেই? আসলে সে কোনোভাবেই জাইনকে ছাড়তে পারছিল না। হেজু তাকে মনে করিয়ে দেয় যে আপনি তো জানতেনই একদিন জাইন আপনার থেকে দূরে চলে যাবে। আপনার বসও আপনাকে এটা বলেছিল। আপনার বসও তার সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল আর এদেশে মারা গেছে। এখন এই জাইন মানবজাতির শেষ ভরসা, আর যেহেতু আপনিই তাকে তৈরি করেছেন তাই কেবল আপনি এই প্রজেক্টকে সফল করতে পারেন। হেজুর কথা মেনে নিয়ে আনা যখন 30 তলায় পৌঁছায় তখনই জাইনকে তার থেকে আলাদা করে ফেলা হয়। হেলিকপ্টার থেকে আসা গবেষক দলটি জাইনের শরীর থেকে সব ডেটা ব্যাকআপ নিতে শুরু করে। এসব দেখে জাইন চিৎকার করে তাদের কাছে মিনতি করতে থাকে যেন তার সাথে এমনটা না করা হয়। ঠিক তখনই হেলিকপ্টারে একজন লোক আনাকে এক ভয়াবহ সত্য জানায়। সে তাকে বলে যে আপনি কি সত্যিই ভাবছেন যে এখানে কোনো শেল্টার বা নিরাপদ আশ্রয় আছে? আসলে এখানে কোনো শেল্টারই নেই। এই কথা বলার সাথে সাথেই হেইজুকে গুলি করে মেরে ফেলা হয়। বেচারি আনা এতে কান্নায় ভেঙে পড়ে। তার করার কিছুই ছিল না, কারণ মনে মনে সে জানতো যে পরিস্থিতির জন্য সে নিজেই দায়ী। তার হয়তো 30 তলায় আসা উচিত হয়নি, কিন্তু এখন আনাকে বলা হয় যে কেবল সেই বেঁচে থাকবে আর সামনে এগিয়ে যাবে, বাকি সব মানুষকে মেরে ফেলা হবে। পৃথিবী যখন পুরোপুরি তলিয়ে যাবে তখন 7টি ভিন্ন জায়গা থেকে রকেটে করে মহাকাশে পাড়ি দেওয়া হবে। আনার সাথে থাকবে আরো 49 জন গবেষক। তারা ল্যাবে কৃত্রিম মানবদেহ তৈরি করছে ঠিকই, কিন্তু সেগুলোর ভেতরে আবেগ বা ইমোশন ঢোকানোর ক্ষমতা কেবল আনারই আছে। আর মানুষের ভেতর ইমোশন তৈরি করতে জাইনের ওই ডেটাগুলোর প্রয়োজন ছিল। জাইনের সব ডেটা একটি বক্সে ভরে আনার সাথে মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়। রিসার্চ টিমের লক্ষ্য হলো মানব জাতিকে বিলুপ্তি থেকে বাঁচানো, কারণ আগামী কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়বে আর সবকিছুকে ধ্বংস করে দেবে। এই উত্তেজনার মাঝে গল্পের মোড় ঘুরে যায়। আনা তার টিমকে জানায় যে সে শিশুটিকে তৈরি করেছে ঠিকই, কিন্তু এখন সে পরীক্ষামূলকভাবে একজন মাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন যতক্ষণ না তার ভেতরে পূর্ণ আবেগ তৈরি হয়। এরপর তার ওই মায়ের জন্য একটি সিমুলেশন বা কাল্পনিক পরিস্থিতি তৈরি করবেন যেখানে সন্তান তার থেকে আলাদা হয়ে যাবে আর মাকে বিভিন্ন বাধা পেরিয়ে তার সন্তানকে খুঁজে বের করতে হবে। মা যতবার ব্যর্থ হবে এই লুপ বা চক্রটি ততবার চলতেই থাকবে। এটি ততক্ষণ চলবে যতক্ষণ না মা তার সন্তানকে খুঁজে পাচ্ছে। যদি মা সফল হয় তবে সেই মানব জননী জাইনের এআই বুদ্ধিমত্তা আর মানুষের প্রকৃত আবেগ এই দুটি সমন্বয় ঘটাতে পারবে, যা থেকে তৈরি হবে মানুষের এক নতুন উন্নত প্রজাতি। আর যদি মা তার সন্তানকে খুঁজে পেতে ব্যর্থ হয় তবে মানব জাতি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। আনা যখন এসব ব্যাখ্যা করছিল তখন একটি উল্কাপিণ্ড তাদের রকেটে আঘাত করে আর ধারণা করা হয় যে আনা সেখানেই মারা গেছে। সিনটি এখানে কাট হয় আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আনাকে তার বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে দেখা যায়। গল্পের এই অংশটি কিছুটা জটিল বা গোলমেলে মনে হতে পারে, তাই একটু খেয়াল করবেন। আমি আপনাদের বিষয়টি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। আসলে আমরা এতক্ষণ যে যুদ্ধের কথা বলছিলাম সেই সিমুলেশন বা কাল্পনিক পরিস্থিতিটি আসলে আগেই শুরু হয়ে গিয়েছিল। মারা যাওয়ার আগে আনা তার সহগবেষককে অনুরোধ করেছিল যেন তার সব স্মৃতি আর আবেগ সেই টেস্ট সাবজেক্ট বা মায়ের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়। এখন একটা বিষয় বুঝে নিন, জাইন হলো একটি কৃত্রিম মানব শিশু যার আবেগ আছে আর সে পুরোপুরি সচল। এখন তাদের পরিকল্পনা হলো ওই মাকে একটি টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করে তার ভেতরেও আবেগ ঢুকিয়ে দেয়া। যেহেতু সেই মাও এআই দ্বারা তৈরি একজন কৃত্রিম মানুষ, তাই তারা চায় যে জাইনের ভেতরে যে আবেগ আছে মায়ের ভেতরেও ঠিক সেই একই অনুভূতির সঞ্চার করতে। যাই হোক, যখন আনা তার ঘরে জেগে ওঠে জাইন তাকে জাগানোর চেষ্টা করছিল আর ঘরটি তখন পানিতে পূর্ণ। ঠিক সেই মুহূর্তে হেইজোর ফোন আসে আর আগের কথাগুলোই পুনরাবৃত্তি করে যে আমি তোমাকে নিতে আসছি, তৈরি থেকো, ছাদে তোমাকে নিতে হেলিকপ্টার আসবে। অর্থাৎ মুভির শুরুতে আমরা যে সিনটি দেখেছিলাম সেটি আবারও লুপের মতো তৈরি হতে থাকে, কিন্তু এবার জাইন ফোনে তার মায়ের সাথে অনবরত কথা বলে যাচ্ছে। সে গতকাল রাতে দেখা একটি স্বপ্নের কথা বলছে, যে স্বপ্নের একটি ছবি সে তার আইপ্যাডে এঁকে আনার কাছে পাঠিয়ে দিয়েছে। সে তার মাকে সেটা দেখতে বলে, কিন্তু আনা তাকে বকা দেয় আর সে আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে। সে তাকে শান্ত করে বলে যে সোনা, আমি ভুল করে তোমাকে বকে ফেলেছি, আমি দুঃখিত, আমাদের এখনই বেরোতে হবে কারণ বাহিরে খুব বিপদ। আনা এবার বুঝতে পারে যে তাকে যেভাবেই হোক হেইজোর হাত থেকে তার সন্তানকে রক্ষা করতে হবে। আনার বর্তমান মানসিকতা অনুযায়ী হেইজো আসলে হেলিকপ্টারে ওই লোকগুলোর সাথে হাত মিলিয়েছে আর সে তার সন্তানের ক্ষতি করবে, কিন্তু আনাকে
কিছু করার আগেই হেজু সেখানে পৌঁছে যায়। আনা জাইনকে পিঠে নিয়ে বাউন্ডারি ওয়াল বেয়ে ওঠার সময় পানিতে পড়ে যায়। এরপর কোনো মতে জাইনকে নিয়ে পানি থেকে ডাঙায় ওঠে। সে জাইনকে নিয়ে সর্বোচ্চ তলায় যাওয়ার চেষ্টা করে আর কোনোভাবে উপরে উঠে আসে, কিন্তু হঠাৎ সে দেখে যে জাইন সেখানে নেই, সে কোথাও হারিয়ে গেছে। হেজু যাওয়ার সময় জাইনের একটি ছবি তুলেছিল। সে ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে যে এটা কি তোমার সন্তান? আনা ছবিটি দেখে নিশ্চিত করে আর দ্রুত তার ছেলেকে খুঁজতে বের হয়। এই সময় সে হেজুর হাত থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দেয়। আসল ঘটনা হলো আনার সাথে এই লুপ বা চক্রটি বারবার ঘটছে। খেয়াল করলে দেখবেন যে আনার টি শার্টের নম্বর বারবার পরিবর্তন হচ্ছে, যা নির্দেশ করে যে সময়ের সাথে সাথে লুপ বদলে যাচ্ছে। এর মানে হলো প্রতিবার আনা যখন জাইনকে খুঁজে পেতে ব্যর্থ হয় তখন লুপটি আবার নতুন করে শুরু হয়। আপনারা শুধু আনার টি শার্টের নম্বর দেখে লুপের সংখ্যা বুঝে নিতে পারবেন। অন্যদিকে আনা পানিতে ঝাঁপ দেওয়ার পর দ্রুত দ্বিতীয় তলায় পৌঁছায় আর সে সেই একই লিফট থেকে যিশুর কণ্ঠস্বর শুনতে পায়। অর্থাৎ আগের লুপে সে যে বাচ্চা ছেলেটিকে লিফটের মধ্যে আটকা দেখেছিল সেই বাচ্চাটিকে সে আবার দেখতে পায়, কিন্তু আগের বার সে তাকে বাঁচাতে পারেনি। কিন্তু এবার আনা যিশুকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় আর একটি লাঠি দিয়ে লিফটের দরজা খোলার চেষ্টা করে। এই সময় সে দেখে যে কিছু ছেলে বন্যার সুযোগ নিয়ে মানুষের জিনিসপত্র লুট করছে। আনা তাদের পাত্তা না দিয়ে লাঠি দিয়ে অনেক কষ্টে লিফটের দরজা খোলে আর যিশুকে বের করে আনে। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো হলো আনার মধ্যে এখন অন্যদের প্রতিও মমতা তৈরি হচ্ছে, তাদের বাঁচানোর ইচ্ছা জাগছে। আগের লোকগুলোতে সে যিশুকে বাঁচাতে ব্যর্থ হয়েছিল, কিন্তু এই লোপে সে তাকে বাঁচাতে সফল হয়। যিশু এখন তার দাদা দাদির কাছে যেতে চাচ্ছে। তাকে বাঁচানোর পর আনা তাকে বলে যে তুমি উপরে যাও, তোমার দাদা দাদি ওখানেই আছে। এরপর আনা যিশুকে তার ছেলের বর্ণনা দেয়, তার উচ্চতা কেমন, দেখতে কেমন ইত্যাদি। আনা বলে যে তুমি যদি তাকে কোথাও দেখো তবে বলো যে তার মা তাকে খুঁজছে। যিশু সব কথা শুনে বলে আমি যখন লিফটে ছিলাম তখন কিছু চোরকে এক বাচ্চাকে জ্বালাতন করতে শুনেছিলাম। তারা বাচ্চাটার কাছে তার মায়ের কথা জিজ্ঞেস করছিল। আনা তখন বুঝতে পারে যে যিশু সেই চোরদের কথাই বলছে যাদের সে কিছুক্ষণ আগে দেখেছিল। তাই সে তার ছেলেকে খোঁজার জন্য ওই চোরদের দিকে এগিয়ে যায়। এই লোকটি কয়েকবার পুনরাবৃত্তি করার পর অবশেষে সে তাদের ধরতে পারে। শেষ পর্যন্ত হেইজু সেই ছেলেটিকে খুঁজে পায় যাকে যিশু আনার কাছে নিয়ে এসেছিল। হেইজুই দুই চোরকে চরম মারধর করে। তখন চোররা ভয়ে বলে আমরা বাচ্চাটার সাথে শুধু একটু মজা করছিলাম, আমরা ভেবেছিলাম ও একা, তাই ওকে নিয়ে খেলছিলাম, আমরা ওর কোনো ক্ষতি করিনি। এরপর যিশু আনা আর হেজুর সাথে তার দাদা দাদির অ্যাপার্টমেন্টে যায়। সে একই বৃদ্ধ দম্পতি যাদের আমরা মুভির শুরুতে দেখেছিলাম। যিশু তার দাদা দাদির সাথে থেকে যেতে চায়। আনা যিশুকে তাদের সাথে আসার জন্য রাজি করায়, কিন্তু যিশু বলে আপনি নিশ্চয়ই এমন বিপদে আপনার ছেলেকে একা ফেলে যেতেন না, তাই না? ঠিক তেমনই আমিও আমার দাদুকে ছেড়ে কোথাও যাব না। যিশুকে বিদায় জানিয়ে আনা উপরের দিকে রওনা দেয়। যিশু তাকে পরামর্শ দেয় স্কোয়ারে বা বড় চত্বরে যেতে, কারণ রিসার্চ টিম সেখানে তার ছেলেকে খুঁজে পেতে পারে। কিন্তু আনা তাকে বলে যে জাইন যখন খুব রেগে যায় বা ভয় পায় তখন সে আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে, তাই আমাকে প্রতিটি তলার আলমারিগুলো চেক করতে হবে, দয়া করে আমাকে সাহায্য করো। হেইজু এবার অবাক হতে শুরু করে। তার মনে হতে থাকে যেন এই ঘটনাগুলো আগেও ঘটেছে। হেইজুর কেন এমন মনে হচ্ছে তা আমরা একটু পরেই জানতে পারবো। উপরে ওঠার পরে আনা সে একই অন্তঃসত্ত্বা নারীকে দেখতে পায় আর এবার সে তার সন্তান প্রসবের সব ভুল শুধরে নিয়ে তাকে সাহায্য করে। এরই মধ্যে আনার মনে পড়ে যে জাইন একবার তাকে বলেছিল যে তার আইপ্যাডে একটি ছবি সে এঁকেছে আর সেটি আনার ফোনে পাঠিয়েছে। জাইন তার স্বপ্নে যা দেখেছে ঠিক সেটাই সে এঁকেছিল। আনা ফোন চেক করে একটি হেলিকপ্টার আর নিজের ছবি দেখতে পায়। জাইন আসলে আগে থেকে সব মনে রেখেছিল আর সেই ছবিটি আনাকে বারবার পাঠিয়েছিল। আনা বুঝতে পারে যে চক্র বা লুপটি বারবার চলছে। সে আরো বুঝতে পারে যে জাইন শুরু থেকে সবকিছু মনে রেখেছিল আর সে জানতো যে আনা শেষ পর্যন্ত তাকে একা ফেলে চলে যাবে। জাইন আগে থেকেই সব বুঝতে পারছিল, তাই সে বারবার লুকিয়ে পড়ছিল, কারণ জাইনও একজন কৃত্রিম মানুষ, অর্ধেক এআই আর অর্ধেক মানুষ। তার অবচেতন মনে সে জেনেই নিয়েছিল যে একদিন তাদের আলাদা হতে হবে। সে নিজেকে লুকিয়ে রাখছিল যাতে তার মা 30 তলায় গিয়ে তাকে খোঁজার পেছনে সময় নষ্ট না করে। এবার আমি আপনাদের আরো গভীরে নিয়ে যাচ্ছি যে কেন জাইন এমন করছিল। আনা বিল্ডিং এর সর্বোচ্চ তলা থেকে হেইজুর কণ্ঠস্বর শুনতে পায় যে সে জাইনকে খুঁজে পেয়েছে। আনা সেখানে ছুটে যায়, কিন্তু সে সেখানে গিয়ে এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। এটি ছিল আনাকে ধরার একটি ফাঁদ। সেখানে কোনো হেইজু বা জাইন ছিল না, ছিল রিসার্চ সেন্টারের সিকিউরিটি টিম। তারা আনাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। অচেতন অবস্থায় আনা হেইজুকে বিড়বিড় করে বলে যে দেখো এই লোকগুলো শেষে তোমাকেও মেরে ফেলবে, মনে করার চেষ্টা করো, আমাদের আগেও দেখা হয়েছে। এই কথা শুনে হেইজুর স্মৃতি ফিরে আসে আর সে নিরাপত্তা রক্ষীদের সাথে লড়াই করে আনাকে উদ্ধার করে। সে বুঝতে পারে যে সে নিজেও এই সিমুলেশনের একটি অংশ মাত্র, যার একমাত্র উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে আনাকে জাইনের কাছে পৌঁছে দেয়া। হেইজু আনাকে নিয়ে লড়াই করতে করতে 30 তলায় পৌঁছায়। এই পুরো সময় আনা আর হেইজু বহুবার মারা যায় আর লোকটি বারবার চলতে থাকে। এভাবে আনার এই জীবন চক্রটি 21,000 বারেরও বেশি বারবার পুনরাবৃত্তি হয়েছিল। অবশেষে 30 তলার আলমারিতে আনা জাইনকে খুঁজে পায়। আনা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর জাইনকে ফেলে যাওয়ার জন্য বারবার ক্ষমা চায়। জাইন মৃদু স্বরে বলে না মা, তুমি আমাকে ফেলে
চলে যাওনি, তুমি তো আমাকে এখানে অপেক্ষা করতে বলেছিলে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন সিকিউরিটি টিম জাইনকে আনার থেকে আলাদা করছিল, তখন আনা কোনো মতে জাইনকে জড়িয়ে ধরে কানে কানে তাকে বলেছিল যে সোনা, যখনই তোমার জ্ঞান ফিরবে জলদি পেছনের এই আলমারিতে গিয়ে লুকিয়ে থেকো। আমি কথা দিচ্ছি আমি ফিরে এসে তোমাকে খুঁজে বের করব। জাইন কেবল তার মায়ের সেই কথাটাই পালন করেছিল। যখন আনা জাইনকে নিয়ে পালানোর চেষ্টা করে, তখনই জাইনের সাথে তার দেখা হওয়ার এই লোকটি শেষ হয়। এরপর দেখা যায় মহাকাশে যাওয়ার সময় উল্কাপিণ্ডের আঘাতে আনা যখন মারাত্মক আহত হয়, তখন সে নিজে থেকেই বলছিল যে আমি টেস্ট সাবজেক্ট হব, দয়া করে আমার সব স্মৃতি আর আবেগে যান্ত্রিক শরীরে ঢুকিয়ে দিন। আমার ছেলে ওই সিমুলেশনে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ওর কাছে গিয়ে দেওয়া কথা পূরণ করতে হবে। ইমোশন ইঞ্জিন দিয়ে প্রথমে একটি শিশু তৈরি করার আইডিয়াটি আনারই ছিল, কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে হাতে কলমে আবেগ শেখানো কঠিন, কিন্তু 5 বছরের শিশুর ভেতরে আবেগ আর অনুভূতিগুলো সহজেই গেঁথে দেওয়া যায়। এভাবে আনা নিজেকে উৎসর্গ করে এই সিমুলেশনটি সফল করে। এটি মানবতাকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়ে দেয়। গল্পের শেষে আমরা দেখি যে আনা আর জাইন একটি রকেটে করে পৃথিবীর দিকে ফিরে যাচ্ছে, যেখানে সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এই দুজনই হবে উন্নত মানব জাতির প্রথম জোড়া। তাদের দেখে বাকি গবেষকরা আরো এমন মানুষ তৈরি করবে। তাহলে মুভিতে কেন বলা হয়েছে যে তারা মানবতাকে বাঁচিয়েছে? কারণ এই পুরো সিমুলেশনের উদ্দেশ্য ছিল কৃত্রিম মানুষের ভেতরে সত্যিকারের মানবিক আবেগ ঢুকিয়ে দেওয়া। যদিও আসল আনা মারা গেছে, কিন্তু তার এআই সংস্করণ তার আবেগগুলো পুরোপুরি ধারণ করতে পেরেছে কিনা তা যাচাই করার জন্যই এই লোভগুলো চালানো হয়েছিল। তাই আমরা পুরো মুভিতে যা যা দেখেছি তার কিছু আসলে বাস্তব ছিল না, সবটাই ছিল একটি সিমুলেশন বা ট্রেনিং, যেখানে আনাকে বারবার কঠিন পরিস্থিতির সম্মুখীন করে তার আবেগ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা করা হচ্ছিল। আর জাইনও ছিল এই পরীক্ষার একটি অংশ। সে ইচ্ছে করে লুকিয়ে থাকছিল যাতে আনা তার মা হিসেবে প্রতিটি লুপে আরো বেশি আবেগপ্রবণ হয়ে তাকে খোঁজার সিদ্ধান্ত নেয়। এটাই ছিল এই সিনেমার মূল রহস্য। শেষ পর্যন্ত আনা তার সন্তানকে খুঁজে পাওয়ার মাধ্যমে এই পরীক্ষা সফল হয় আর মানবতা রক্ষা পায়। আর এরই মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন সব মুভির এক্সপ্লেন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।